এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজকে আমাদের আলোচনার বিষয় যুদ্ধের ময়দানে বিশ্ব বাণিজ্য। আমরা এ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন স্যার, এবং তিনি সাবেক পরিচালক বিসিসিআই এর, এবং তিনি অস্ট্রেলিয়া চেম্বার অফ কমার্সেরও সভাপতি, এবং আনোয়ার শওকত আফসার, তিনি লাতিন আমেরিকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং ডাচ বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। মূলত হচ্ছে এই বিষয়টি আমরা অনেক বছর ধরে দেখছি যে ভূ রাজনীতির যে এক ধরনের যুদ্ধের দামাদল চলছে, সেটির কারণে বাংলাদেশ শুধু নয়, সার্কভুক্ত দেশ এবং দক্ষিণ এশিয়াভুক্ত দেশগুলো কিন্তু খুবই সাফারার। শুধুমাত্র বাণিজ্যিক দিকে নয়, সেটি কিন্তু অর্থনৈতিক দিক থেকে, বিশেষ করে ডলারের বাজারে কিন্তু আমরা বেশ কিছু ডিসরাপশনগুলো দেখেছি আমদানি রপ্তানি সব খাতে। এটির কিন্তু প্রভাব মূল্যস্ফীতিতে যেটি পড়েছে সেটি কিন্তু আমরা এখন সাফার করছি। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। মূলত বিশ্ব রাজনীতি যে বাণিজ্য নিয়ে এক ধরনের মোড় ঘুরিয়ে দিচ্ছে সব কিছু নিয়ে, এবং সেখানে জ্বালানির তেল, এরই মধ্যে কিন্তু ডলারের দাম বাড়ার একটি কথা আসছে। আবারও কি আমরা এক ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছি কিনা, আবারও কি আমরা ইউক্রেন রাশিয়ার পর যেভাবে একটু উঠে দাঁড়ানোর চিন্তা করছি একটু বিশ্ব বাণিজ্যের জায়গায়, সেটি কি কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে কিনা। এই মুহূর্তে যেহেতু ইরানের সাথে ইসরায়েলের, যেটি নিয়ে আমরা আজকে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করছি, যে ওখানেও কিন্তু ইরানের সাথে ইসরায়েলের যখন যুদ্ধ চলছে, সেটি কিন্তু এখন শুধুমাত্র হুতি অথবা হচ্ছে যে রেড সিতে আছে সেটি কিন্তু নয়, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশপথও কিন্তু এখন এটা প্রভাবে পড়েছে। আমি শুরুতেই যদি আনোয়ার শওকত স্যারের কাছে জিজ্ঞেস করি, এই মুহূর্তে আসলে আমাদের যে এই বাণিজ্যিক যে পরিস্থিতি, যে কি ধরনের শঙ্কা এই ইসরায়েল এবং ইরানের সাথে যে যুদ্ধটি চলছে, আমরা প্যালেস্টাইনের সাথে এতদিন দেখেছি, ইউক্রেন রাশিয়া দেখেছি, এগুলো আমাদেরকে কিভাবে প্রভাবিত করছে? জি ধন্যবাদ। আমরা আসলে অ্যাজ এ বিজনেসম্যান বা আমাদের দেশের ইকোনমির জন্য আমরা অলরেডি অনেক প্রবলেমের মধ্যে আছি। আপনি জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার এটা একটা প্রবলেম চলছে, তার ধারাবাহিকতার পরপরই প্যালেস্টাইন নিয়ে এবং ইসরায়েলের যে ঘটনা, বিশেষ করে রেড সিতে আপনার হুদি আক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে বা কন্টিনিউশন হচ্ছে, সেখানেও একটা বেশি জাহাজ মুভমেন্ট করছে না, সুতরাং সেটার একটা এফেক্ট চলছে। প্যারালালি এখন যেটা সবচেয়ে চিন্তার বিষয়, যেটা হলো যে আপনার হরমুজ প্রণালী দিয়ে যেই মুভমেন্টটার প্রবলেম আসবে, সেটা হলো ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের টেন্সের জন্য। এবং এটা যদি একটা স্থায়ী সমাধান না করা হয় বা স্টপ না করা হয়, তো মধ্যপ্রাচ্য সহ পুরো ইউরোপ আমেরিকাতেই এটার প্রভাব আসবে। মূলত আপনি যদি রুটটাকে চিন্তা করেন, যে তাদের জাহাজের যে দাম বেড়ে যাবে, ভাড়া বেড়ে যাবে, জাহাজের মুভমেন্ট কমে যাবে, অনেক ওনার্স হয়তো আসবে না এই লাইনে, এবং বিশেষ করে যদি আসেও তাদের ইন্স্যুরেন্স কভার করতে গেলে অনেক টাকা অ্যাড হয়ে যাবে। প্যারালালি আমাদের ফ্রেট বেড়ে যাবে এবং আমদানি খরচ বেড়ে যাবে, এবং রপ্তানির উপরও একই সেম এফেক্ট করবে। সুতরাং আবার এদিক থেকে ডলারের চাপ রয়ে গেছে, সুতরাং আরও বৃদ্ধি অটোমেটিক্যালি হতে পারে। প্লাস আমরা যেটা নিয়ে একটু রিকভার করছিলাম, যেটা আমাদের ম্যান পাওয়ারের রেমিটেন্সের বলে, সেটার উপরও আবার কিছুটা এফেক্ট আসবে। কারণ ওই যখন যুদ্ধকালীন কোনো সমস্যায় থাকে, তখন আশেপাশের দেশগুলো সেইভাবে স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না, এবং সেখানে আমাদের কর্মক্ষমতাও কমে যাবে, আমাদের লোকগুলো বেকার হয়ে যাবে এবং আসতেও পারবে না, মুভমেন্ট করতে পারবে না, সেখানে তাদের জীবনযাপন চালানোই কঠিন হয়ে যাবে। তখন তার রেমিটেন্স পাঠানো তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে। আমি মোয়াজ্জেম হোসেন স্যারের কাছে যদি জানতে চাই, আমরা যেহেতু এই জায়গাগুলো সব সময় দেখে আসছি, প্রায় দীর্ঘ 2-3 বছর ধরে কিন্তু আমরা এর মোকাবেলা করছি, যদিও আমরা যুদ্ধের পক্ষে কখনোই ছিলাম না। এবং এবারও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে জাতিসংঘে ভাষণ দিয়েছেন, সেখানে কিন্তু এ ধরনের ঘটনাগুলো, যুদ্ধ এবং হচ্ছে এই যে প্যালেস্টাইনের উপর যে ধরনের হামলা, সব কিছুর ব্যাপারে কিন্তু বলেছেন। এবং সবচেয়ে বড় যে জায়গাটি, এই যে এখানে জ্বালানির সাথে জড়িত, যদি ইরানের তেল সমৃদ্ধ এলাকায় কোনোভাবে আবার আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে পুরো বিশ্ব এবং নেতিবাচক প্রভাবও পড়বে। আমরা এটি নিয়ে কথা বলবো। স্যার, বলছিলাম বিশ্ব অর্থনীতির মোড় কি আবারও পেছনের দিকে ঘুরে যাবে কিনা? থ্যাংক ইউ। আজকে প্রথম আমি এখন টেলিভিশনে আসলাম। এতক্ষণ যে আমার কলিগ যেটা বললেন, তো সেটা মনে কিছুটা স্পষ্ট হয়েছে। তবে আমি
বাংলাদেশের অর্থনীতি এটা বিষয়টা, সেটা হলো যে আমাদের কাছে এখন ইম্পর্টেন্ট হলো সেটা। ইনফ্যাক্ট কোভিডের পর থেকে আমরা কোভিডের মধ্যে একটা সমস্যা পড়ছিলাম, সেটা ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের যুদ্ধ এসে গেল, ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন যুদ্ধের পরবর্তী পর্যায়ে এখন ইসরায়েলের যে যুদ্ধটা হামাসের সাথে বা অন্যদের সাথে হচ্ছে সেটার একটা এফেক্ট। এরপরে এখন ইরানের সাথে যে ইসরায়েলের যেটা শুরু হলো, এটা তো ইট উইল বি এ কন্টিনিউয়াস সিরিয়াসলি এফেক্টিং আস ভেরি মাচ ইন দ্য বিজনেস। অ্যান্ড ইতিমধ্যেই রেড সির কারণে আমাদের কিন্তু শিপমেন্টের জন্য 15 দিন আমাদের এক্সট্রা ডেজ লাগছে এখন ঘুরে যেতে গিয়ে, এবং এটার কস্টিং বেড়ে গেছে। আমরা দেখেছি যে প্রথমে কিন্তু এই কোভিডের পরে অনেক কস্ট বেড়ে গিয়েছিল, পরবর্তী পর্যায়ে এটা কস্টটা কমে এসেছিল, ফ্রেট কস্টটা, এখন আবার এটা বাড়লো রেড সির কারণে। এখন যে কোথায় যাবে এখনও আমরা জানি না, বিকজ আজকে আমরা বলতে পারবো না যে তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে। যদি যুদ্ধ কন্টিনিউ করে, যদি সৌদি আরব যদি তাদের তেলের উৎপাদন যদি না বাড়ায়, ইরানে যদি এফেক্ট হয়ে যায়, তাহলে তো ইট উইল বি বিশ্ব ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে, একটা ওয়ার্ল্ড ক্রাইসিস উইল বি দেয়ার। এবং সেখানে আমাদের মতো এই কান্ট্রিগুলো কতটুকু টিকে থাকবে আমি জানি না। আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যুদ্ধের কারণে বা এর আগে যে আমাদের বাংলাদেশ সিচুয়েশনের কারণে এক্সপোর্ট ইজ সিরিয়াসলি হ্যাম্পার্ড। ইতিমধ্যেই আমাদের গার্মেন্টস সেক্টরে সকালে জানে প্রায় 30% অর্ডার ইজ নট কামিং। যে অর্ডারগুলো আমরা নিয়েছিলাম গত 2 মাস আগে, সেই অর্ডারগুলো এখন তারা আর অর্ডারগুলো কনফার্ম করছে না। সো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির যে অর্ডারগুলো আমাদের হাতে ছিল সেগুলো এখন আর কনফার্ম হচ্ছে না। এখন তারা দে ওয়ান্টেড টু ওয়েট অ্যান্ড সি, অ্যান্ড কিছু বিজনেস অলরেডি শিফটেড টু ভিয়েতনাম, শিফটেড টু টার্কি, শিফটেড টু ইন্ডিয়া। সো আমরা বলবো যে আমাদের ইকোনমিতে যে মেজর রোল প্লে যারা করে সেটা হলো যে গার্মেন্টস সেক্টর, আরএমজি সেক্টর, এবং আমাদের যে ইকোনমিতে মেজর আরেকটা রোল যেটা বলে সেটা হলো যে রেমিটেন্স সেক্টর। যে রেমিটেন্সের ব্যাপারে ইতিমধ্যে বলছেন, এবং রেমিটেন্স এটা আমি মনে করি যে আমাদের মিডল ইস্ট ইজ দেয়ার লার্জেস্ট রেমিটেন্স আর্নার অফ দ্য কান্ট্রি, মিডল ইস্ট। সো মিডল ইস্টে যে এই প্রবলেমগুলোর কারণে যে রেমিটেন্সটা আমরা প্রত্যাশিতভাবে আমরা দেখছিলাম যেটা বাড়ছিল, কিন্তু সেটা আবার হয়তো একটা হুচট খাবে, এবং সেটা হুচটকে সেটাও যে কোন জায়গায় যে দাঁড়াবে, যদি যুদ্ধ কন্টিনিউ করে ডেফিনেটলি ইট উইল এফেক্ট সিরিয়াসলি। তো সেখানে আমাদের রেমিটেন্স কমে যাবে গিয়ে। তাহলে আমাদের ইকোনমির এখন যে গ্যাপ যেটা আছে, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা রিকভারি আমরা কেমনি করবো আমি জানি না। আমাদের কিছু এসেনশিয়াল প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমরা আন্তর্জাতিকভাবে আমরা ডিপেন্ডিং অন ইন্টারন্যাশনাল মার্কেট। যেমন আমাদের সবচেয়ে মেজর যে আইটেমগুলো আছে, যে আই মিন দি দৈনন্দিন আমাদের যে কাজে লাগে, আমাদের অয়েল বলো, সুগার বলো, হুইট বলো, আমাদের লেন্টিল বলো, আমাদের অন্যান্য ডালগুলো যেটা বলো, এই সমস্ত জিনিসগুলো আমাদের 100% না হলেও আমাদেরকে মেজর পোর্শন উই আর ইম্পোর্টিং, এবং এটা ডিপেন্ডিং। এটা যদি আমরা ইম্পোর্ট না করি তাহলে আমার দেশের মানুষদেরকে কোনো অবস্থাতে বাঁচাতে পারবো না। সো আমাদেরকে এটা ইম্পোর্ট করতেই হবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি ইম্পোর্টটা যদি ঠিক থাকে আর এক্সপোর্ট যদি কমে যায়, রেমিটেন্স যদি কমে যায়, তাহলে ওয়্যার উইল স্ট্যান্ড আওয়ার ইকোনমি। আমি একটু আনোয়ার শওকত স্যারের কাছে জিজ্ঞেস করতে চাই, যেহেতু আমরা রপ্তানির কথা বলছি, কারণ রপ্তানি হলে আমাদের আমদানির জন্য আমরা অর্থটিও পাই। যেই এরিয়াটি মধ্যপ্রাচ্য জুড়ে, যে ইরান, ইসরায়েলের পর তার কাছাকাছি আছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব এবং অন্যান্য খুবই সীমান্ত ঘেঁষা, তুরস্ক কিছুটা দূরে, এছাড়া অন্যান্য যে আজারবাইজান বা এই জায়গাগুলো যে আছে, সেই জায়গাগুলোতে ট্রানজিটে তো একটা ডিসরাপশন হবে। আমাকে একটু বলবেন যে এই এলাকাগুলো থেকে আমাদের কি কি ধরনের আমদানি করতে হয়, কোন ধরনের পণ্যগুলো? রপ্তানির বিষয়টা আমরা বলছি, আমদানি না হলে আমাদের অনেক কিছু থমকে যাবে, একটু আমাদেরকে বলবেন। জি, মূলত ইরান থেকে নামে বেনামে, বিশেষ করে ইউই বা ওমান, বাহরাইনের নাম দিয়ে যে শিপমেন্টগুলো বাংলাদেশে হয়, বিশেষ করে ক্রুড অয়েল অ্যান্ড অয়েল ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য, প্লাস বিটুমিন মেজরিটি ওখান থেকে আসে। এছাড়াও আমাদের আপনার সিমেন্ট ক্লিংকার, যেটা আমাদের কাঁচামাল সিমেন্টের জন্য, সেটা মেজরিটি স্টোন, যেটা এখন আমাদের কনস্ট্রাকশন ডেভেলপমেন্টে মেজর রোল প্লে করছে, সে স্টোনটা ওখান থেকে আসে। তাছাড়াও ফ্রুটস, স্পেশালি খেজুর, সামনে রমজান আসছে, সেখানে এটার একটা বড় ইম্প্যাক্ট আছে। এখন থেকে যদি ব্যবস্থা না হয়, সামনে রমজানে খেজুরের কি হবে আমরা জানি না, কারণ আমরা জানি যে পৃথিবীর মুসলিম দেশগুলোতে বিশেষ করে রমজানের সময় এবং ঈদের সময় সব কিছুর দাম কমে যায়।
তারা জনগণের সুবিধার জন্য ফ্যাসিলিটেট করে বা সুযোগগুলো করে দেয়। কিন্তু বাংলাদেশে কিন্তু ব্যবসায়ীরা উল্টা, সেটা হলো যে জাস্ট ওয়েট করে কখন রমাদান আসবে, কখন কোরবানি আসবে বা দাম বাড়বে। তো সুতরাং এখনই প্রিকশন নিতে হবে রমজানের জন্য। প্লাস ফ্রুটস ওখান থেকে আসে যথেষ্ট। এছাড়াও যেটা মেজর প্রবলেম হবে সেটা হলো আমাদের টেক্সটাইল অ্যান্ড স্পিনিং সেক্টরে, যে আজ আপনার উজবেকিস্তান, তাজিকিস্তান এগুলো বাইরে ট্রেনে আপনার ইরানে তুলাগুলো আসে, সেগুলো বাই কন্টেনার, এগুলো শিপমেন্টগুলো বাংলাদেশে কিন্তু হচ্ছে। তো সুতরাং সেখানেও কিন্তু একটা বড় প্রবলেম ক্রিয়েট হবে। তো এক্সপোর্টের বেলায় একই, যে আমাদের মিডল ইস্টও যথেষ্ট এক্সপোর্ট আছে। এটা গার্মেন্টস ছাড়াই অন্য অন্য যে ভেজিটেবল, ফিশ এবং আদার্স যে আইটেমগুলো যায় এগুলো প্রচুর যায়। তো ইদানিং তো আপনার লাতিন আমেরিকার যে দেশগুলো আছে সেগুলোতেও কিন্তু আমাদের দেশের অনেক পণ্য যায়। সেক্ষেত্রে কি এই খরচ বা এই যে রুটটি রেড সিতে যে ডিসরাপশনটা হবে সেটি কি প্রভাব কতখানি ফেলবে এবার মনে হচ্ছে? অবশ্যই পড়বে, কারণ আপনি জানেন যে রেড সি নিয়ে অলরেডি আমরা সাফার এবং একটা অ্যাড ভ্যালু দিয়ে আমাদের যাচ্ছে। আর হরমুজ প্রণালী যদি শুরু হয় সেখানে আরও হবে, কারণ এই ইরানের আশেপাশে অনেকগুলো দেশ এবং যেই নামে যেভাবেই যাই, কিন্তু আলটিমেটলি এদিক দিয়ে যেতে হবে। আর যদি আমরা এই রুটটা চেঞ্জ করে আফ্রিকা দিয়ে আমরা যেতে চাই, সেই ক্ষেত্রে একটা অপশন আছে, বাট এটা আবার সেই কস্টলি, আবার সেখানে সোমালিয়ার একটা প্রবলেম রয়ে গেছে, সেটা কিন্তু এখনও সলভ হয়নি। সুতরাং এটা আনরেস্ট থাকবে। এবং আমরা ল্যাটিন আমেরিকার যে উদ্যোগগুলো নিয়েছি বা যেভাবে এখন এক্সপোর্ট হচ্ছে, ইভেন ইম্পোর্ট, বিশেষ করে র সুগার হুইস এবং আপনার বিশেষ করে ক্যাটেল ফিশের যে আপনার বা ক্যাটেল ফিডগুলো প্রচুর আসছে ওখান থেকে, কফি আসছে ওখান থেকে। তো আমরা চেষ্টা করছি ল্যাটিন আমেরিকাকে আরও কীভাবে কাজে লাগানো যায়। একটা বিশাল মার্কেট, সেখানে এক্সপোর্টের একটা বিশাল মার্কেট রয়ে গেছে। আমি আগেও বলেছি আমাদের সেখানে কিন্তু বেশি একটা এম্বাসি নেই, একটি এম্বাসি মাত্র 3টি বোধহয় আছে। সুতরাং বাংলাদেশেও হাই কমিশন 3টা হয়েছে। সমস্যা হলে ওখানে যে কোনো ধরনের ব্যবস্থাপনায় যাবে সেই ধরনের বেশি একটা ব্যবস্থা নেই। সেই কারণে সেদিকে একটু ফোকাস করা উচিত। আমরা গতানুগতিক যে মার্কেট আছে সেদিকে না দিয়ে আমরা যদি দুটো সেক্টর, স্পেশালি ল্যাটিন আমেরিকা যে 26টা দেশ আছে এবং আপনার যদি আমরা ইস্টার্ন ইউরোপিয়ানের দিকে যদি আমরা একটু ফোকাস করি, নতুন যে দেশগুলো ভাগ হয়ে এসছে তাদের প্রচুর রিকোয়ারমেন্ট আছে। সেখানে আমি আমাদের ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, প্লাস সরকারকে অনুরোধ করব, তাদের সাথে আমাদের বাইল্যাটারাল এগ্রিমেন্টটাকে কীভাবে আরও কাজে লাগানো যায় এবং আরও জোরালো করা যায়। জি, আমরা এ নিয়ে কথা বলবো। একটি ছোট বিরতি নিয়ে ফিরে আসছি, সাথে থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি যুদ্ধের ময়দানে বিশ্ব বাণিজ্য। আমি দুজনের কাছেই প্রশ্ন রাখবো, সেটি হচ্ছে যে লোহিত সাগরের বিষয়টা আমরা অনেক দিন ধরে কিছুটা একটু সহনীয় হয়ে এসছে। এখন কিন্তু আমরা দেখছি যে যুদ্ধের ময়দান কিন্তু আকাশপথেও চলে গেছে। ময়দান বলতে এখন আর শুধু স্থল অথবা সমুদ্র পথে আমি পণ্যবাহী কোনো জাহাজ যেতে দিব না বা আটকে রাখবো সেরকম না। আকাশপথ যখন অস্থির হয় তখন আসলে এটি কি ধরনের বার্তা দেয় শওকত স্যার? বিশেষ করে আপনি দেখেন আমাদের মিডল ইস্টের যে ম্যান পাওয়ার বা আমাদের যে বেশিরভাগ ফ্লাইটেই কিন্তু দেখবেন যে ম্যান পাওয়ার বেশি যায়। সাথে সাথে কিন্তু ইউরোপ বা আমেরিকা, কানাডা বা অন্য অন্য দেশের জন্য কিন্তু আমাদের ট্রানজিট প্যাসেঞ্জার আমরা যাই। তো সুতরাং যে এয়ারলাইন্সগুলো অপারেট করে বাংলাদেশে রিসেন্টলি বা আগের থেকে, বিশেষ করে মিডল ইস্ট বেস, এবং তারা কিন্তু ওয়ার্ল্ডের নাম করা এয়ারলাইন্স, বেশিরভাগ ট্রানজিটও কিন্তু আমরা এদের মাধ্যমেই আমরা ইউজ করছি। প্রায় 90%, যেমন কাতার এয়ারওয়েজ বলুন, এমিরেটস বলুন, ইতিহাদ বলুন, সৌদি এয়ারলাইন্স বলুন, হোয়াটএভার, আমরা গালফ সবগুলোই কিন্তু আমাদের অ্যাকসেপ্ট টার্কি, সবগুলোই কিন্তু আমাদের মিডল ইস্ট বেস। তো সুতরাং এখানে আমাদের একটা হিউজ পরিমাণের প্যাসেঞ্জার আমরা ট্রানজিটে। তো সুতরাং দেখা যাবে যে এটা কস্ট বেড়ে যাবে যদি কিছু এয়ারলাইন্স সময় প্লাস কস্ট বেড়ে যাবে। কারণ এয়ারলাইন্সে যদি তারা তাদের রুটিন মাফিক না যেতে পারে, ফ্লাইট কমায় ফেলে বা যদি কেউ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু বিকল্প পথ ওরকম একটা অ্যারেঞ্জমেন্ট নেই। তো সুতরাং এটা যে আমাদের লেবার কস্টিংয়ে যারা যাবে তাদের যেরকম একটা প্রবলেম হবে, টাইমলি তারা পৌঁছতে পারবে না, তাদের জব চলে যাওয়ারও সমস্যা থাকতে পারে। বা এর আগে আমরা দেখেছি যে ঠিক মতো না যাওয়ায় আমাদের অনেক লেবার কিন্তু যেতে পারেনি।
ঠিক আবার আসারটাও একই প্রবলেম হবে। আমরা যারা ব্যবসায়ী বা ট্যুরিস্ট বা বিদেশে থাকি সবাই কিন্তু যারা বা বিদেশি যারা বাংলাদেশে আসবে সবাই কিন্তু এটার একটা প্রবলেম ফেস করবে। যদি হচ্ছে আমরা স্থলপথ বা সমুদ্রপথের কথা সবসময় বলি, মোয়াজ্জেম স্যার যদি বলেন, আমরা কিন্তু এর মধ্যে হচ্ছে গিয়ে একটি বিষয় দেখেছি, যখন এ ধরনের লোহিত সাগরে অস্থিরতা দেখা দিয়েছে তখন কিন্তু যারা বায়ার আছে তারা কিন্তু বলেছে যে কার্গোতে চাই। কার্গো কি এখন সহজ হবে? কার্গো তো এখন সহজ হবে না, খরচ তো। কার্গোতে সহজ না, খরচের কথা কি আমি জানি না, ওনার ধারণা আছে কিনা সেটা। আমি যেহেতু এক্সপোর্টের সাথে ভেরি মাচ ইনভলভ, সো এই আমরা যে গত জুলাই অ্যান্ড অগাস্টের এই পিরিয়ডে যে আমাদের যে ক্র্যাশ যেটা হলো, সেটার এফেক্ট এখন আমরা এভরিবডি ইজ সাফারিং। আমরা উই আর নট গেটিং দি স্পেস ইন দ্য এয়ারক্রাফট, কোনো স্পেস পাচ্ছি না এক্সপোর্ট করার জন্য। কিছু কিছু আইটেম আছে, যেমন গার্মেন্টসের যে আইটেমগুলো আছে তারা কিন্তু ডেট ফিক্স করা আছে যে অমুক দিনে অমুক শোরুমে আমার এই প্রোডাক্টটা উঠবে, যে অর্ডারটা আমাকে দিয়েছে, সেই অর্ডারটা যদি সেদিন যদি আমি না দিতে পারি, এনি ডিসরাপশন ইন দ্য রুটে, তাহলে কিন্তু তারা এই মালটা নেবে না, তারা আমাকে বাই এয়ারে পাঠাতেই হবে। সো এয়ারে পাঠানোর জন্য এয়ার কস্ট যেটা বাড়ছে জাস্ট ডাবল, অ্যাজ অন টুডে জাস্ট ডাবল। ওনারা কি ডাবল পে করবে? এক পয়সাও না। ইভেন যে ফ্রেটটা তারা আমাকে বাই এফওবিতে বাই শিপে নিত, সেটাও অ্যাডজাস্ট করে না তারা। আমার থেকে কোনো অ্যাডজাস্টমেন্ট তো নেই, বাট এটা আমাদেরকে বহন করতে হয়। এগুলো এই যে ডাবল হয়ে গেল প্রাইসটা, এটা হলো একটা। আর এই যে যুদ্ধ যেটা যদি এখন শুরু হয়, তেলের দাম যদি বাড়ে, সো এয়ারক্রাফট উইল বি অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যাবে গিয়ে প্রাইসিংগুলো। সেটা এখন হয়তো বলতেছি ডাবল হয়েছে, এটা হয়তো ট্রিপল হয়ে যেতে পারে গিয়ে। এবং ইন দ্য সি রুট অলসো সেম উইল হ্যাপেন, বিকজ সি রুটে অলসো সেই একই অবস্থাটা হবে। আমাদের ইভেন ইন্টারনালি আমরা যে ট্রাক চিটাগংয়ে যেটা যাচ্ছি, বা আমাদের যে প্রাইসিং এখানে আছে এইটাও বেড়ে যাবে গিয়া। তো এখন আমরা ইট ইজ এফেক্টিভ চারিদিক থেকে আমাদেরকে এফেক্ট করে। এটা একটা চেইন সিস্টেম। আমি যেটা মনে করতেছি যে বাংলাদেশ ইকোনমি আসলে খুব একটা ভালো অবস্থাতে নেই অ্যাজ অন টুডে। এই মুহূর্তে আমি বলবো যে ভালো অবস্থানে নেই। আমরা যদি কোথাও কোনো জায়গায় ফেল করি, আমাদের ইকোনমি যদি ফেল করে, যত ডক্টর ইউনুস বলেন আর যত কিছু উনি আনেন না কেন, উনি যদি হয়তো 10 বিলিয়ন 15 বিলিয়ন 20 বিলিয়ন ডলার যদি আনেও, সেটা কিন্তু কাজে লাগবে না। ইন্টারনালি যে প্রবলেমগুলো এখন দেখা দিচ্ছে, যে আমাদের গার্মেন্টস সেক্টরে যে আজকে অরাজকতা সৃষ্টি হয়েছে, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে আমাদের যে একটা বিশাল সম্ভাবনাময় একটা কাজ হচ্ছিল, সেই ফার্মাসিউটিক্যাল সেক্টরে ইজ অলসো নাও ইন এ ভেরি সিরিয়াসলি ক্রাইসিস। আমি বলবো না যে কেন ক্রাইসিসটা হয়েছে এটা কিন্তু দৃশ্যত, ঠিক আছে। আমরা যে ম্যান পাওয়ার যেটা বললাম, সেটা ম্যান পাওয়ার যাওয়াটা এখন বন্ধ হয়ে যাবে, কারণ এখন যে ডিমান্ডগুলো আগে আসার কথা ছিল সেই ডিমান্ডগুলো এখন আসবে না। যারা সেখানে আছে যুদ্ধ যদি কন্টিনিউ করে, তারা ফেরত চলে আসতে হবে উইদিন এন ইয়ার, কারণ এছাড়া তো কোনো গতি নেই, কারণ সেখানে তাদের অসুবিধা হচ্ছে অনেকের। সো ইকোনমির আমাদের কয়েকটা পিলার আছে। আমাদের এক্সপোর্টের জন্য একটা পিলার আছে, আমাদের রেমিটেন্সের জন্য একটা পিলার আছে। এই পিলারগুলো যদি আমাদের ধ্বংস হয়ে যায় গিয়ে, তো তাহলে আমরা কোথায় যাব? আর আমাদের অ্যানাদার পয়েন্ট হলো পলিটিক্যাল সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, ইনসাইড দ্য কান্ট্রি নাও অ্যাজ অন টুডে, এইটাও তো খুব সুখজনক না। আমরা যদিও সবাই সংস্কার এবং সবাই এই গভর্নমেন্টের উপরে আমরা আশাবাদ, আমরা আশা করতেছি যে গভর্নমেন্ট ডেফিনেটলি তারা ভালো করবে এবং আমাদের হয়তো ইকোনমির জন্য ভালো করবে, কিন্তু ওনাদের চেষ্টা হয়তো থাকবে, কিন্তু সেই চেষ্টার সাথে আমরা সেটাকে কোপ করতে পারবো কিনা সেটা তো আমাদের সন্দেহ আছে। কারণ আমাদের ইকোনমির যে এখন যে অবস্থাটা যাচ্ছে, আমাদের ব্যাঙ্কগুলো খালি হয়ে গেছে গিয়া। এখন ব্যাংকে আমাদের অনেক ব্যবসা, অনেক কোম্পানি আছে যে ব্যাংক করতো, যে সে 8টা 7টা 9টা ব্যাংকে, সে ব্যাংক থেকে কোনো ফ্যাসিলিটিস পাচ্ছে না। তাহলে এই প্রজেক্টগুলো কী হবে? এই প্রজেক্টগুলো আমাদেরকে সিক হয়ে যাবে গিয়া। তো এই সিকনেস অফ দি ইন্ডাস্ট্রিজ, যে মেজর ইন্ডাস্ট্রি যদি সিক হয়ে যায়, তো তাহলে আমাদের ইকোনমি কীভাবে সাস্টেইন করবে? এখানে গভর্নমেন্টের এখন সবচেয়ে বড় কথা হলো যে গভর্নমেন্ট মাস্ট টেক দি ইনিশিয়েটিভ হাউ টু রিভাইভ অল দিস প্রবলেমস, কীভাবে এই প্রবলেমগুলি কীভাবে অ্যাড্রেস করবে, এবং এটাকে সর্ট আউট যদি না করে, তাহলে আমি অবশ্যই বলবো আমাদের ধ্বংস অবশ্যই হবে। সেই জন্য আমি আশা করতেছি যে এই সরকারকে আমরা জিতাতে চাই, এই সরকার যেন কন্টিনিউ করে, এবং এই সরকারের থেকে আমরা আশা করি যে আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলো যেন অ্যাড্রেস করে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ অবস্থা, সারা দেশের অবস্থা খুব একটা খারাপ অবস্থা। আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এছাড়া আরও বিষয় আছে, যেমন আপনি ব্যাংকের কথা বললেন, আমি আপনার কাছে জানতেই চাইবো যে এলসির সমস্যাগুলো কতটা সমাধান হলো এখন যে নেতৃত্বে ব্যাংকগুলো চলছে, ব্যাংক খাত চলছে।
শওকত স্যার, মোয়াজ্জেম স্যার বলছিলেন যে ব্যাংকিং সেক্টরেও এক ধরনের যে আমরা অনেক দিন ধরে দেখেছি এলসির সমস্যা, আমদানি রপ্তানির ক্ষেত্রে হচ্ছে যখনই যাওয়া হয় সেখানে বেশ কিছু সমস্যা, আন্তর্জাতিক যে জায়গাগুলোতে হচ্ছে আমাদের টাকা আটকে আছে রপ্তানির, সেখান থেকে ফেরানোর সমস্যা, বিভিন্ন বিষয়গুলো আছে। আপনি তো শিপিং ব্যবসাটাও খুব দেখেন, সেখানে আসলে খরচ কেমন বেড়েছে, সেখানে এই এলসি বা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে আসলে প্রভাবিত করছে আন্তর্জাতিক বাণিজ্যের এই রুটটিকে? আপনি জানেন যে একটার সাথে একটা কানেক্টেড। যেমন ধরুন এলসি যদি না যায় বা এলসি যদি খুলতে না পারে, শিপমেন্ট কোত্থেকে হবে, আর শিপমেন্ট যদি কমে যায় ওটার সাথে যে কানেক্টেড যে বিজনেসগুলো আছে, যেমন ধরুন আপনার পোর্টের সাথে আছে আপনার হ্যান্ডলিং, সেখানে আবার লজিস্টিক থেকে শুরু করে আপনার আবার ট্রান্সপোর্টেশন থেকে আবার প্রোডাকশনে গিয়ে ফ্যাক্টরিতে মালটা পৌঁছতে হবে। সুতরাং যদি এখানে বিশাল গ্যাপ থাকে, যদি সেটা চেন অনুসারে না আসে, তখন কিন্তু একটা গ্যাপ হয়ে যাবে, এবং গ্যাপ মানে এখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, কর্মক্ষমতা হারাবে, মার্কেটের ক্রাইসিস সৃষ্টি হবে, দাম বেড়ে যাবে, সব মিলেই কিন্তু একটা প্রবলেম। তবে এখন যে এলসির আগের যে প্রবলেমটা ছিল এলসির ওপেনিংয়ের ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও মেজর বেশি একটি হয়নি, কারণ অনেকগুলো ব্যাংক এর মধ্যে প্রবলেম আছে, যেটা মজুমভাই বললেন যে অনেকগুলো ব্যাংক অলরেডি সমস্যা, তারা তো এলসি দিতে পারছে না বা তাদের এলসি কেউ এখন করছে না। তো সুতরাং যদি না নেয় সেটার বিকল্প কি হতে পারে, তাদের ক্লায়েন্টরা কোথায় যাবে, তাদের যে রেগুলার ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি কোনো ধরনের প্রভাব পড়বে? কারণ হচ্ছে এখানে যেমন হচ্ছে আমরা দেখি ভূ রাজনীতি যুক্ত হয়ে যায়, ইসরায়েলের সাথে দেখা যাচ্ছে যে সাপোর্ট দিচ্ছে হচ্ছে যুক্তরাষ্ট্র, আবার আমরা যেমন ইউক্রেন রাশিয়ার সময় দেখেছি রাশিয়াকে সাপোর্ট দিচ্ছে চীনকে আবার কিন্তু ইরান সাপোর্ট দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু সব কিছু একটি জায়গার মধ্যে কিন্তু আমরা দেখি যে ভূ রাজনীতিটি আসলে পুরো বিশ্বের যে পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সেটিকে নিয়ন্ত্রণ করছে। আমরা এ নিয়ে কথা বলবো, একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতির পর আবার ফিরে এলাম। আমরা কথা বলছি যুদ্ধের ময়দানে বিশ্ব বাণিজ্য। আমি একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম মোয়াজ্জেম হোসেন স্যারের কাছে, যে এই যে পুরো বিশ্বে একটি ভূ রাজনীতির চলে এবং সেখানে বিভিন্ন নীতি নিয়ে থাকে, কোন দেশকে সাপোর্ট করবে, আমরা দেখি সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় হচ্ছে দক্ষিণ এশিয়া বা একটু পিছিয়ে পড়া দেশগুলো। জ্বালানির তেল যদি বেড়ে যায়, ডলারের মূল্য বেড়ে গেলে বাংলাদেশ কখনোই সুবিধাভোগী হয় না, বরং হচ্ছে সংকটে পড়ে। সেক্ষেত্রে কি আবারও মনে হচ্ছে যে বিশ্বকে আবারও একটা ভারসাম্যহীন অবস্থায় চলে যাবে, অথবা কয়েকটি দেশ মাত্র সুবিধাভোগী হবে? মোয়াজ্জেম স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, বাংলাদেশ কিন্তু তিনটে চারটা কান্ট্রির সাথে উই আর ভেরি মাচ ইনভলভ। নাম্বার 1 আমেরিকা ইজ দেয়ার, নাম্বার 2 is Russia is there, number 3 is Bharat is there, and then number 4 is China is there. But we are more closer and entangled with the trade and commerce এর সাথে যদি যুক্ত করি, তাহলে we are depending on the India and we are depending on the China. So these two countries is a our total export or import যা বলো না কেন, more than 60% they are controlling almost. এখানে যদি আমি বলি যে চায়না অলমোস্ট $20 billion টোটালি যদি আমরা ইম্পোর্ট করি, আমাদের এক্সপোর্ট মাত্র সামান্য 7 লক্ষ মানে $700 million, আর ইন্ডিয়ার সাথে আমরা প্রায় $14 billion আমরা ইম্পোর্ট করি, সেখানে আমরা $2 billion এক্সপোর্ট করি। বাট ইন্ডিয়ান ট্রেড কিছুটা মাঝখান দিয়ে কম ছিল, এটা কমার দিকে লক্ষণ ছিল। তাহলে এই দুটো ছাড়া আমরা তো টিকে থাকতে পারবো না। অ্যাটলিস্ট আমরা যদি অল্টারনেটিভ সোর্সে যদি যাই, আমাদের যে প্রোডাক্টগুলো দরকার সেই প্রোডাক্টগুলো যদি অন্য কোনো সোর্সে, ইউরোপিয়ান সোর্সে যদি যাই, বাট কস্ট উইল বি ডাবল অ্যান্ড ট্রিপল, সো উই ক্যানট রিয়েলি অ্যাফোর্ড অল দিস থিংস। তো সেই ক্ষেত্রে বলবো যে এই ভূ রাজনীতির ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশ যদি সম্পর্ক খারাপ হয়, এটা আমাদের ইকোনমির জন্য ভীষণ ক্ষতিকর। এনি টাইম, বিকজ ইন্ডিয়া চারিদিকে ইন্ডিয়া ইজ দেয়ার, তারা যে কোনো সময় যে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে ফর আস, এবং সেটা সম্ভব। আর আমাদের ভিতরে তো অলরেডি আছি আমরা, যে আমরা তাদেরকে সাহায্য করার জন্য অনেকে তো বসে আছি। সেজন্য বলছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটাকে রিয়েলি ভালো করতে হবে, যেটা ডক্টর ইউনূস সাহেব কয়েকদিন আগে বলছেন যে উই নিড ইট। অফকোর্স এখন সম্মানজনক আর কোন পর্যায়ে আমি জানি না, বাট উই ওয়ান্ট রিয়েলি গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া অ্যান্ড চায়না। দ্যাট ইজ ভেরি সিম্পল। ইউ ক্যান সি আমাদের তিনটা যে পার্বত্য অঞ্চল, 10% of the total
ল্যান্ড অফ দি কান্ট্রি এই 3টে পার্বত্য অঞ্চলে। সেখানেও যদি আমাদের যদি কোনো কনফ্লিক্ট শুরু হয়ে যায় গিয়া, সেটা সামালতে আমাদের জন্য প্রবলেম হবে। আমরা যদি রোহিঙ্গার কথাটা বলি, 12 লক্ষ 13 লক্ষ রোহিঙ্গার যদি কোনো সাপোর্ট আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে না পাই, তাহলে 76,000 crores টাকা আমরা হাউ ক্যান উই অ্যাফোর্ড? আমি সেই জন্য বলবো যে আমাদের আসলে খুব এখন পিচ্ছিল পথের মধ্যে আমরা হাঁটছি। এই যে টু হ্যান্ডেল দ্য রাশিয়া, টু হ্যান্ডেল দি আমেরিকা, টু হ্যান্ডেল দি চায়না, টু হ্যান্ডেল দি ইন্ডিয়া। সো এখানে ডিপ্লোম্যাটিক্যালি উই মাস্ট বি ভেরি কেয়ারফুল টু স্টেপ ডাউন, ইউনো। সো এখানে আমাদের এই ডিপ্লোমেসিটা খুব হ্যান্ডেল করতে হবে ঠিকমতো প্রপারলি। আমি ডক্টর ইউনূসের প্রতি খুব আশাবাদী এই জন্যে, হি হ্যাজ এ ভেরি ইন্টারন্যাশনাল কানেকশন। আজকে যে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আসলো, ইটস এ ভেরি মানে মাত্র কয়েক ঘন্টার জন্য আসলো। অ্যান্ড আমরা মালয়েশিয়ার সাথে আমাদের ব্যবসা কিন্তু অনেক ব্যবসা আছে, এবং ক্রুড অয়েলটা মালয়েশিয়ার থেকে আমরা ক্রুড অয়েল ইম্পোর্ট করতে পারি। দে ক্যান লাতিন আমেরিকার অনেক কিছু বোধহয় মালয়েশিয়া হয়ে তারপর বাংলাদেশে আসে ওই ট্রানজিট। জি না, আমরা কিন্তু মালয়েশিয়াতে কিন্তু অয়েল আছে, মালয়েশিয়াতে তোমার পাম অয়েল আছে, মালয়েশিয়াতে তোমার অনেক কিছু আছে, এবং সেগুলো আমরা কিন্তু আনছি। LNG অলসো মালয়েশিয়া ক্যান সাপ্লাই, LPG অলসো মালয়েশিয়া ক্যান সাপ্লাই। তো আমি সেই জন্য বলবো যে মালয়েশিয়ার সাথে আজকের সম্পর্কটা আই এম ভেরি হ্যাপি দ্যাট অ্যাটলিস্ট 4 ঘন্টার জন্য যদি এসে থাকে মাননীয় প্রাইম মিনিস্টার সাহেব, তো সেখানে হয়তো কী আলোচনা হয়েছে এখনও ডিটেল জানি না। তবে একটা ডোজ যদি ওপেন হয় সেখানে, আমরা চাইলে যে আমরা যেটা মিডল ইস্ট থেকে যে তেলটা এদিক থেকে যদি আমরা এই নিয়ে কথা বলবো। জ্বালানির যে সমস্যা, আমরা খুবই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একটি নির্ভরতা আছে আমাদের, সেটি নিয়ে আনোয়ার শওকত স্যার। আমি একটু শেষ করি। আমি LNG is also available in Australia. জি, the largest manufacturing plant is there in Australia. বাট আমরা সেদিকে কিন্তু হাঁটছি না। আমরা হাঁটছি না কেন? বিকজ এই LNG ফ্যাক্টরিটার মার্কেটিংটা করে আমেরিকান কোম্পানি। সো আমাদেরকে তো আমেরিকার সাথে হয়ে হয়তো করতে হবে। আমি মনে করি যে এখানে আমাদের একটু দেখা উচিত যে আমরা ওখান থেকে আমরা LNGটা আনতে পারি কিনা। শওকত স্যার, আপনি এটা নিয়ে ব্রেকের মধ্যেই কথা বলছিলেন যে জ্বালানি নিয়ে আমাদের একটা নির্ভরতা আছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। আমরা কিন্তু বেশ সময় ধরে কিন্তু এই যখনই কোনো ধরনের সমস্যা হয় তখনই কিন্তু আমরা উচ্চ মূল্যে কিনতে হয়, মার্কেট প্রাইস আমাদের যেতে হয়। আমরা কিন্তু জ্বালানি নিয়ে খুব বেশি স্বস্তিতে আসলে কখনোই ছিলাম না। সেখানে দেশের ভেতরে যে নীতিগুলো নেওয়া হয়েছে সেগুলো নানা কারণ আমাদের, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যিকে এই জ্বালানি তেল বা জ্বালানি যে বিষয়গুলো আমরা কালেক্ট করি, আমাদেরকে আমদানি করতে হয়, সেখানে আমাদের মার্কেটটা আরও বড় করা উচিত। বা এই মধ্যপ্রাচ্য নির্ভর এটি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এক কেন্দ্রিক করে দিতে পারে। জি, এটা অবশ্যই, কারণ মিডল ইস্টের উপর শুধু বেস করে আমরা জ্বালানির উপর নির্ভর করতে পারি না, এটা রিসোর্সগুলো আমাদের নিতে হবে। যেমন ভাই একটু আগেও বলেন যে অস্ট্রেলিয়ার থেকে LNG, শুধু অস্ট্রেলিয়া নয়, আপনার ব্রুনাই এবং আপনার মালয়েশিয়া এবং ভেনেজুয়েলা এবং আশেপাশে এবং ল্যাটিনের আরও কিছু কান্ট্রি আছে যারা কিন্তু পর্যাপ্ত কম রেটে আপনাকে তেল, LNG, LPG এবং রাশিয়া বেল্ট সবাই কিন্তু দিতে পারছে। কিন্তু আমরা এদিকে একটু মনোযোগ দেওয়া উচিত, এবং এখানে যদি আমরা ডলারের ক্রাইসিস থাকে আমরা বাইলেটারাল এগ্রিমেন্টও আনতে পারি, বাটার সিস্টেমও আনতে পারি, আমরা নানা ধরনের পদক্ষেপ নিতে পারি, ক্যারিডে নিতে পারি, কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করতেই হবে। কারণ আপনি জানেন যে ক্রুড অয়েল বা LNG বা LPG যেগুলো বড় যে জাহাজগুলো আসে এগুলো সব ইন্টারন্যাশনাল সাইজের, এগুলো 1 লাখ টন বা আর উপরে বা লাইক দ্যাট হয়। সুতরাং সেটা NEC এরা কিন্তু কম রেটেই ওরা আনতে পারছে। শুধু মিডল ইস্টে যে সেম কস্টিংটা কম হবে কাছে বলে এই ধারণাটা ভুল। কারণ আমরা শিপিংয়ে যেটা দেখেছি যে ভেনেজুয়েলার থেকে যে রেটে আমরা আনতে পারবো বা আমরা ব্রাজিল থেকে চিনি যে রেটে আনি, অন্য দেশের থেকেও কিন্তু আরও বেশি দাম পড়ে। সুতরাং ডিপেন্ড টু সাইজ অফ দ্য ভেসেল, কোয়ান্টিটি অফ দ্য ইম্পোর্ট এবং অ্যাকর্ডিংলি গুড প্রাইস নেগোসিয়েশন। এই জিনিসটা যদি আমরা একটা প্যারালাল রাখি তো আমরা মিডল ইস্টের উপর আছি, থাকবে সেটা এক জিনিস, কিন্তু প্যারালালি আমাদের বিকল্প মার্কেট একটা সাপোর্টিং যদি থাকে তো আমাদের এই টেন্সটা কমে যাবে, আমাদের যে ডোমেস্টিক রিকোয়ারমেন্ট এই চাহিদাটার জন্য টেনশন করতে হবে না। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েটলি ওদিকেও একটু নজর দেওয়া উচিত, যে মার্কেটগুলোর জ্বালানির উপর আমাদের শিল্প খাতের একটি বিশাল অংশ নির্ভরশীল, এবং আমাদের রপ্তানিও কিন্তু সবকিছু, এটা কোনো বিকল্প নেই। তো সুতরাং এদিকে একটু নজর দেওয়া উচিত। আর ভাই যেটা বললেন যে ভারত এবং চায়না, দ্যাট ইজ ডেফিনেটলি চায়না ভারত আমাদের মেজরিটি বিশেষ করে ইম্পোর্ট রোল করে,
কমোডিটিস বিশেষ করে মেশিনারি স্পেয়ার হোয়াটএভার আমরা বলি, সেক্ষেত্রেও আমরা যদি সুসম্পর্কটা বজায় রেখে আমরা যদি বাণিজ্যিক খাতে অন্তত আমাদের সুসম্পর্কটা বজায় রেখে যদি আমরা চেক অ্যান্ড ব্যালেন্স ইম্পোর্টটা করতে পারি, তবে আমার মনে হয় যে আমাদের দ্রব্যমূল্যটা সহনীয় থাকবে। কারণ সামনে যেটা আমি একটু আগেও বলছিলাম, রমজান মাস আসবে, একটা মাল দাম বাড়ানোর একটা সিন্ডিকেটই থাকে সবসময়, সেদিকেও সরকারকে নজর রাখতে হবে যেন এই সিন্ডিকেট মুক্ত না হয়, যেন অন্তত এই সরকারের কাছে আমরা এই দূর আশা করি যে অন্তত কিছুটা অ্যাভেলেবিলিটি করে দেওয়া, মুক্ত এলসি যদি করে দেয় আইটেম ওয়াইজ। আমি মনে করি মার্কেটে, কারণ এগুলো পচনশীল আইটেম বেশিরভাগ থাকে, শুধু কেউ রিস্ক নেবে না কোনো আমদানিকারক বেশি দিন গোডাউনজাত করার জন্য। আর এলসি ওপেন করার পরে একটাকে মনিটরিং সেল রাখতে হবে যে বাংলাদেশে আসার পর সেটা যেন গোডাউনে না চলে যায়, সেটা যেন ডেফিনেটলি মার্কেটে চলে আসে। মার্কেটে চলে আসলেই এটার ইম্প্যাক্ট আমরা পাবো, আদারওয়াইজ কিন্তু পাবো না। অর্থাৎ হচ্ছে এই যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমাদেরকে আসলে অন্যান্য দেশগুলো যেখান থেকে আমাদের পণ্য আনা সম্ভব সেগুলোর সোর্সিংও আমাদের বাড়াতে হবে। যদি যুদ্ধের পরিস্থিতি লম্বা সময় ধরে চলে, এই দেশগুলো থেকে যেমন মধ্যপ্রাচ্য থেকে তেল আনা বা অন্যান্য জায়গাগুলোর সাথে আমাদের যোগাযোগটা, এখনই সময় সেটা আপনার যোগাযোগ করা বা কন্ট্যাক্ট করা। কারণটা হলো আমরা যতটুকু ইন্টারন্যাশনাল অবস্থান দেখছি যে তেলের যে $1 বেড়েছিল ব্যারেলে $100 থেকে, তাতেই অনেক রিয়াক্ট হয়েছিল। আর এখন যেটা আমরা মানে চিন্তা করছি বা এই ঘটনার পর থেকে অলরেডি তেলের বাজারে এটা $120 থেকে $130 ব্যারেলে চলে যাওয়ার সম্ভাবনা অলরেডি দেখা দিয়েছে। এটা বড় একটা প্রবলেম সৃষ্টি হবে। জি, আমরা এটি নিয়ে কথা বলব। বিশ্ব রাজনীতি আমরা কথা বলবো যে WTO মুক্ত বাণিজ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা আসলে নিয়ন্ত্রণ কতটুকু আছে, কারণ এ ধরনের ভূ রাজনীতিতে সবাই কিন্তু একটি নিয়ন্ত্রণ সংস্থা বা যারা যেখানে কমন একটি প্ল্যাটফর্ম সেটি অ্যাক্টিভিটিগুলো দেখতে চায়। বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি যুদ্ধের ময়দানে বিশ্ব বাণিজ্যে কি অবস্থা, বাংলাদেশের পরিস্থিতি কি হবে বা সামনে আমরা কি ধরনের চিন্তা করতে পারি, আমাদের কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। আমরা সব সময় দেখি যে বিশ্ব বাণিজ্য সংস্থা নামে একটি সংস্থা আছে, কিন্তু আমরা যদি দেখি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমরা দেখেছি চীন কাকে সাপোর্ট দিচ্ছে, যুক্তরাষ্ট্র কাকে সাপোর্ট দিচ্ছে, সেখানে আবার শুল্ক নীতি আরোপ করা, আরেক দেশ তার উপর বেশি শুল্ক নীতি আরোপ করা, এ ধরনের একটা যুদ্ধ, মানে বাণিজ্যিক যুদ্ধ, ভূ রাজনীতি বাণিজ্যিক জায়গাটিকে প্রভাবিত করেছে। সেখানে কি এই বিশ্ব বাণিজ্য সংস্থার কি কোনো ধরনের নিয়ন্ত্রণে কি তারা আসলে ব্যর্থ হচ্ছে কিনা, শওকত স্যার? হ্যাঁ, আসলে কারণ তারা তো সবার জন্য সমান জায়গা রাখতে পারছে না। সুন্দর একটা প্রশ্ন করেছেন যে বিশেষ করে তাদের একটা রোল থাকা উচিত, কিন্তু সেই ধরনের রোল কিন্তু তারা প্লে করে না। তো আপনি যে কথাটা বলেছেন যথাযথ, বাট এটার জন্য আমার মনে হয় যে বিশ্ব নেতৃবৃন্দ আসলে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। যখন কোনো দেশ ক্রাইসিসে পড়ে, বিশেষ করে খাদ্যশস্যর প্রবলেমে পড়ে বা আপনার ফুড ক্রাইসিসে পড়ে বা এই ধরনের ইমব্যালেন্স ইন ট্রেড হয়, তখন যেন তাদের একটা ভালো রোল থাকে। সেই ক্ষেত্রে অবশ্য বাংলাদেশ চাইলেও পারে, কারণ আমরা চট্টগ্রাম চেম্বারে আমরা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করেছি, আমরা WTO কিন্তু মেম্বার হয়েছি, কিন্তু আমরা রিকোয়েস্ট রেখেছিলাম যে আমাদের এখানে যদি একটা ইন্টারন্যাশনাল অফিস করা হয়, তো আমাদের বাংলাদেশে যে ক্রাইসিসগুলো থাকে, প্রবলেমগুলো থাকে, সেটাকে মনিটরিং করে যদি তারা রিকোজিশন দিয়ে যদি একটু আমাদেরকে সাপোর্ট করতো, তখন আমরা কিন্তু একটা বেনিফিট পেতাম। কিন্তু সেটা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় একই অবস্থা, সেখানেও আমাদের জয়েন্ট সেক্রেটারি এবং এডিশনাল সেক্রেটারি লেভেলে একটা ডিপার্টমেন্ট আছে, কিন্তু বদলি হন এবং আছেন যার জন্য ওখানে ওনারা বেশি একটা কাজ করতে পারছেন না। এটা স্থায়ী একটা কিছু করা উচিত এবং একটা মিশন বা একটা অফিস যদি বাংলাদেশে তাদের এস্টাবলিশ করা যায় এবং তাদেরকে প্রপারলি ব্যবহার করলে অবশ্যই আমরা বেনিফিট পাবো। কিন্তু এই বিশ্ব অবস্থানে যুদ্ধের যখন সমস্যাগুলো হয়, তখন তাদের ভূ রাজনীতির মধ্যে জড়িয়ে যাওয়াটাই আমাদের জন্য দুঃখজনক, এবং সেটা না করলেই আমরা বোধ হয়তো বা অনেকগুলো দেশগুলো ভালো ভালো অবস্থানে ভালো রেটে বা টাইমলি
আমাদের খাদ্যশস্যগুলো পেত বা অনেকটা ওগুলো পেত। আমাদের যে মানে ভবিষ্যৎ, বাণিজ্যের ভবিষ্যৎ, অর্থনীতির ভবিষ্যৎ, এগুলো কিন্তু ভূ রাজনীতি ঠিক করছে, রাজনীতির মতাদর্শগুলো ঠিক করছে, কে কাকে সাপোর্ট দিবে, যুদ্ধে কে আসলে কতটুকু বিনিয়োগ করবে, সেটি আবার সারা বিশ্ব থেকে হচ্ছে $1 ট্রিলিয়ন মতো গায়েব হয়ে যাবে। আমি এই বিষয়ে একটু কথা বলবো যে সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন আসছে, নির্বাচনের এই যুক্তরাষ্ট্রের দিকে সবাই তাকিয়ে থাকে। সাধারণত আমরা যেটি জানি ডলারের বাজার থেকে শুরু করে সবকিছুই কিন্তু নিয়ন্ত্রণ সংস্থাগুলো সব কিন্তু ওই জায়গাটিতে, এবং এটির প্রভাবও, যুক্তরাষ্ট্রের প্রভাব অনেক বেশি। সামনে যেহেতু নির্বাচন আসছে, মোয়াজ্জেম স্যার কি বলবেন যে আমরা দেখছি যে কে কাকে সাপোর্ট করে, দেশগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে সবাই খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে, রাশিয়া থাকে হচ্ছে ট্রাম্পের দিকে, কমলা হ্যারিসের দিকে হচ্ছে অন্যরা, ঠিক অনেকটা দীর্ঘদিনের রাজনীতির প্রতিচ্ছবি কিন্তু আমরা নির্বাচনের সময় দেখতে পাই। এই সময়টি আসলে আপনি কি ভাবছেন, এই রাজনীতি এই জায়গাটি কিভাবে পরিবর্তন আনবে কিনা যুদ্ধের ময়দানে? থ্যাংক ইউ। আজকে আমি WTO জায়গাতে একটা কথা বলতে চাই, সেটা হলো যে WTO ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা বললাম, যারা ইয়ে করতেছে, কন্ট্রোল করতেছে, মেজরলি কন্ট্রোল করতেছে, সেখানে কিন্তু আমাদের কোনো খুব একটা রোল নেই। আমরা এই WTO সেল একটা আমাদের মন্ত্রণালয়ে আছে, এবং সেখানে হলো আজকে এক জয়েন্ট সেক্রেটারি আছে, বা কালকে ওনাকে অন্য জায়গায় দিয়ে দিল, আরেকজন আসলো। এইভাবে তো WTO সেলে হিউজ কাজ করতে হয়, এবং এ লট অফ পলিসি ম্যাটার নিয়ে, ইন্টারন্যাশনাল লোকাল সব পলিসি ম্যাটার নিয়ে কাজ করতে হয়। আমাদের সেটা নাই। আমি বলবো যে তোমার মাধ্যমে বলতে চাই, এই সেলটাকে ইন্ডিপেন্ডেন্টলি একেবারে করা উচিত, এবং সেখানে যারা স্টাফ থাকবে, অফিসার থাকবে, দে মাস্ট বি পার্মানেন্টলি শুড বি পোস্টিং হতে হবে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাবটা নিয়ে আমি যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাবটা আমি ইনফ্যাক্ট আমাদের দুটো দিক আছে এখানে। আমাদের জনগণ একরকম চাইবে, সরকার একরকম চাইবে। তো আমাদের এই দুটো বিষয় নিয়ে আমি সেখানে বেশি কথা বলতে চাই না। whoever comes in the মানে আমেরিকান প্রেসিডেন্ট, বাট বাংলাদেশের পজিশন উইল রিমেইন সেম। শওকত স্যারও কি তাই বলবেন? অনেকটা তাই, বাট আমি যেটা বলবো যে অবশ্যই ওদের নির্বাচনের একটা দৃষ্টি থাকে এক এক প্রেসিডেন্টের দিকে। দুটো দল এখানে, ডেমোক্রেট এবং রিপাবলিকান। তো অনেকে মনে করেন যে ট্রাম্প আসলে আপনার রাশিয়ার সাথে একটা ব্যালেন্স হবে এবং যুদ্ধ কম হবে। আবার ডেমোক্রেটিকের দিকে মনে করেন যে না, তারা যেটা মনে করেন সেটাই তারা ঠিক করেন। এটা আসলে তাদের ইন্টারনাল পলিসি, এবং তারা যেহেতু ওয়ার্ল্ড কন্ট্রোল করে, সুতরাং তাদের এখানে কিছু সে তো অবশ্যই থাকে। তবে আমাদের আশা থাকবে যেই আসুক, সে যেন বাংলাদেশ কোনো এফেক্টেড না হয়, বাংলাদেশ যেন অন্তত ভালো বেনিফিটটা পায়, এবং তাদের সাপোর্ট আছে আরও যেন থাকে, এবং আমরা যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্তের মুখে না যাই। কারণ আমরা উঠতি একটা দেশ, আমরা সেখানেই যেন আমাদের সহযোগিতা, যে গভর্নমেন্টই আসুক তাদের সাপোর্ট থাকে। একইভাবে আমাদের গভর্নমেন্টকেও আমরা অনুরোধ করব যে যেই আসুক তার সাথে যেন আমাদের সরকার আরও দৃঢ় এবং সুন্দর সম্পর্ক বজায় রাখে। আপনাদের আশা হলো যে কামালা হ্যারিস যদি আসে, হয়তো জিএসপিটা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকের মতো এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ।